তেজগাঁও থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সাথে আছি আমি আরিয়া আশরাফ। আমি আছি আতিফ আঞ্জুমান। জানাবো বার্তাকক্ষের সর্বশেষ। করোনায় 282 দিনের মধ্যে একদিনে সর্বনিম্ন 5 জনের মৃত্যু। টিকা নিতে বাধা নেই ডায়াবেটিসে আক্রান্তদের। হত্যা চেষ্টা মামলায় জামিন পেলেন শিকদার গ্রুপের এমডি রনক হক। বিদেশ থেকে ফেরার পরে বিমানবন্দরে গ্রেপ্তার করেছিল পুলিশ। মানবতা বিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত AFM ফয়জুল্লাহ গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ। মধ্যরাতে শেষ হচ্ছে চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচনের প্রচার। শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। শুনছিলেন শিরোনাম, জানাবো পুরো খবর। করোনায় গত 282 দিনের মধ্যে একদিনে সর্বনিম্ন 5 জনের মৃত্যু হয়েছে। এর আগে গত বছরের 6 মে করোনায় 3 জনের মৃত্যু দেখেছিল বাংলাদেশ। গত 24 ঘন্টায় মৃত্যুর হিসেবের মধ্যে পুরুষ 4 এবং নারী 1 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 8,253 জনের। 210টি ল্যাবে 24 ঘন্টায় 14,328 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 404 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 2.82%। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,39,975 জনে। সুস্থ হয়েছেন আরও 422 জন। এ নিয়ে মোট সুস্থ 4,86,393 জন। ডায়াবেটিক রোগীদের করোনার টিকা নিতে বাধা নেই, তবে নিয়ন্ত্রণে থাকতে হবে ব্লাড সুগার। তাদের টিকা নিশ্চিত করতে পারলে করোনায় মৃত্যু কমানো সম্ভব বলছেন চিকিৎসকেরা। ডায়াবেটিক রোগীদের আলাদা করে টিকা দেওয়ার পরিকল্পনা নেই স্বাস্থ্য বিভাগের। বয়স পেরিয়েছে 93। কুর্মিটোলা হাসপাতালে টিকা নিতে এসেছেন মাকসুদুর রহমান, পেশায় চিকিৎসক। 56 বছর ধরে ডায়াবেটিস মাকসুদুর রহমানের। ইনসুলিন নিতে হয় দিনে 2 বার। করোনার টিকা তার জন্য যেন আশীর্বাদ। আমি তো কোনো তেমন কিছু অনুভব করি নাই। কিছুক্ষণ বসেছিলাম 15-20 মিনিট, আর এই তো খালি নেওয়ার সময় একটা ইনজেকশন প্রিক, যেটার একটা ব্যথা হয়, সেটা তো স্বাভাবিক। তার পাশেই আরেক বয়োজ্যেষ্ঠ সিদ্দিকুর রহমান, তিনিও আক্রান্ত ডায়াবেটিসে। তাদের মতো অনেক ডায়াবেটিক রোগী কুর্মিটোলা হাসপাতালে এসেছেন টিকা নিতে। যেহেতু উনি ডায়াবেটিক পেশেন্ট প্লাস উনি অ্যাজমাটিকও পেশেন্ট, সেই কারণে ভ্যাকসিনটা একদম আর্লি স্টেজে আমরা ভ্যাকসিন নেওয়ার চেষ্টা করেছি। ডায়াবেটিস এবং হার্টের প্রবলেম থাকলে কোভিড-19 আরও মারাত্মকভাবে আক্রমণ করে, অতএব ওই দিক থেকে আমরা সেফ হলাম এখন। দেশে প্রতি 10 জনে 1 জন ডায়াবেটিসে আক্রান্ত। ডায়াবেটিক রোগীরা করোনা টিকা নিলে জটিলতায় পড়বেন, এমন ধারণায় টিকা নিচ্ছেন না অনেকে। শুধু ডায়াবেটিক যদি আপনার হয়ে থাকে, আপনি একজন হাই রিস্ক ক্যাটাগরির পেশেন্ট করোনার জন্য, সুতরাং আপনার টিকা নেওয়া উচিত। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, ডায়াবেটিক রোগীদের করোনা হলে তাদের জটিলতা বেশি হয়, এমনকি তাদের মৃত্যু হারও বেশি। তাই ডায়াবেটিক রোগীদের তালিকা করে তাদের ভ্যাকসিন নিশ্চিত করতে পারলে করোনায় জটিলতা ও মৃত্যু দুটোই কমানো সম্ভব। তবে দেশে ডায়াবেটিক রোগী কত তার হিসেব নেই কারো কাছেই। ফলে অগ্রাধিকার ভিত্তিতে এসব রোগীকে টিকা দেয়া সম্ভব নয়। যে শুধুমাত্র ডায়াবেটিস থাকলে অগ্রাধিকার পাবে এরকম কোনো পরিকল্পনা আমাদের নেই। তবে যারা বয়স্ক তারা যেন অবশ্যই ভ্যাকসিনটা গ্রহণ করেন, কারণ আমরা দেখেছি ইতিমধ্যে যারা বয়স্ক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছে তাদের মধ্যে ঝুঁকি বেশি। ডায়াবেটিক রোগীরা টিকা নেয়ার সময় ব্লাড সুগার নিয়ন্ত্রণে আছে কিনা তা পরীক্ষার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাবার জানাজায় অংশগ্রহণের মানবিক কারণে শিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রনক হক শিকদারকে জামিন দিয়েছে আদালত। শুক্রবার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন আবেদন মঞ্জুর করে। 5,000 টাকা মুচলেকায় আগামী 10 মার্চ পরবর্তী শুনানির দিন পর্যন্ত জামিন বলবৎ থাকবে বলে জানিয়েছেন তার আইনজীবী।
গুলশান থানার হত্যাচেষ্টা মামলায় ঢাকায় নেমেই বিমানবন্দর থেকে গ্রেফতার হন শিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রণহক শিকদার। এরপর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারিক হাকিম আশিক ইমাম তার জামিন মঞ্জুর করেন। জয়নুল হক শিকদার উনি মারা গেছেন, তার জানাজায় অংশগ্রহণ করা, বাবার শেষকৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য মাননীয় আদালত মানবিক কারণে ওনাকে জামিন প্রদান করেছেন। হত্যাচেষ্টা, অপহরণ ও চাঁদাবাজির মামলা ছিল রণহক শিকদারের বিরুদ্ধে। তারপরও মানবিক বিবেচনায় তিনি জামিন পেয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। তদন্ত চলমান আছে, এই আসামিকে জামিন দিলেও এই মামলার তদন্ত ব্যাঘাত ঘটবে না এবং আমরা আশা করি তদন্তের মাধ্যমে এই মামলার মূল রহস্য উদ্ঘাটিত হবে এবং আসামিরা বিচারের মুখোমুখি হবেন এবং মামলার বাদী ন্যায় বিচার পাবেন। গত বছর মে মাসে বেসরকারি এক্সিম ব্যাংকের 2 কর্মকর্তাকে নির্যাতন ও গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয় শিকদার গ্রুপের 2 কর্ণধার রণহক শিকদার ও তার ভাই দীপু হক শিকদারের বিরুদ্ধে। এরপরই গোপনে তারা চলে যান বিদেশে। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আল জাজিরার প্রতিবেদন ধামাচাপা দিতেই জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের চক্রান্ত, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে এলডিপির প্রতিবাদ কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি। আল জাজিরার প্রতিবেদন ভুল প্রমাণ করতে সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেন গয়েশ্বর রায়। তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে জিয়াউর রহমানকে মরণোত্তর সংবর্ধনা দেওয়া উচিত। জিয়াউর রহমানের খেতাব বাতিল মুক্তিযুদ্ধের বিরোধিতার শামিল বলেও মনে করেন তিনি। দুর্নীতিবাজদের বাঁচানোর চেষ্টা না করে ক্ষমতা ছেড়ে সুষ্ঠু নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা। আল জাজিরার ঘটনা নিয়ে এতটা ত্যাগ খারাপ হওয়ার কথা তো না আপনাদের, কারণ আপনাদের হজম শক্তি তো কম না, অনেক কিছু তো হজম করছেন, এটা তো হজম করতে পারবেন, কারণ এটা তো লক্ষ ঘটনার একটা ঘটনা মাত্র, এটাতে তো মাথা খারাপ হওয়ার এত প্রয়োজন। আপনি প্রমাণ করে দেন যে আল জাজিরা যা বলছে এটা সঠিকটা সত্য না মিথ্যা, এটা প্রমাণ করেন। ময়মনসিংহে মানবতা বিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত এএফএম ফয়জুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে রাজধানীর শাহবাগ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গফরগাঁওয়ের পাগলা থানার ওসি রাশেদুজ্জামান জানিয়েছেন, রাতে গোপন খবরের ভিত্তিতে পাগলা থানা পুলিশের একটি দল ঢাকায় অভিযান চালায়। পরে শাহবাগ এলাকা থেকে গ্রেপ্তার করে পাগলা থানায় নেওয়া হয় ফয়জুল্লাহকে। শুক্রবার আদালতের মাধ্যমে তাকে পাঠানো হয় কারাগারে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এএফএম ফয়জুল্লাহ সহ 3 জনকে আমৃত্যু এবং 5 জনকে 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়। আজ মধ্যরাতে শেষ হচ্ছে 4র্থ ধাপের পৌরসভা নির্বাচনের প্রচারণা। এখন শেষ মুহূর্তের প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থী ও কর্মী সমর্থকরা। তবে একে অপরের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগও করছেন প্রার্থীরা। মন জয় করতে সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। এদিকে সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চান ভোটাররা। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের প্রত্যাশা ভোটার ও প্রার্থীদের। ভোট সুষ্ঠু হলে জয়ের ব্যাপারে আশাবাদী সব দলের প্রার্থী। শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। 14 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে 4র্থ ধাপের পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ। আমি এবার নির্বাচিত হতে পারলে এই জলাবদ্ধতা দূরীকরণের কাজটাই আমি অগ্রাধিকার দেব। মানুষের মধ্যে একটা আস্থা তৈরি হয়েছে এবং যে সকল সন্ত্রাসীরা দাবিয়ে বেড়াচ্ছে, শহরে আতঙ্ক তৈরি করছে, তাদেরকে আপনার করার জন্য, প্রতিহত করার জন্য ওনারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং জনগণ যাতে আতঙ্কিত না হয়। আর মেয়র কামরুল একটা প্ল্যান করেছে, সে আগামী 2-3 দিন নির্বাচনের ভোট কেন্দ্রে যাতে। কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভা নির্বাচনে কর্মী সমর্থকদের নামে মিথ্যা মামলা সহ নানাভাবে হয়রানির অভিযোগ তুলেছেন বিএনপি প্রার্থী। দুপুরে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। বিএনপি প্রার্থী এহসান কুফিয়া অভিযোগ করেন, নৌকার প্রার্থী লোকজনের ভয়ে ধানের শীষের কর্মী সমর্থকেরা ঘর থেকে বের হতে পারছেন না। মিথ্যা মামলায় তারা পালিয়ে বেড়াচ্ছেন। 14 ফেব্রুয়ারি বাজিতপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে ভোট হবে ইভিএমে। আমি যখন বের হই, চারিপাশে ওনাদের লোকজন থাকে, ভিডিও ক্যামেরা করে কে কে আমার সাথে বের হয়, ওইটা ভিডিও ফুটেজ নিয়ে যায় অতিদলীয় নেতার কাছে, নিয়ে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে হামলা দেয়, মামলার হুমকি দেয়। খুলনার শিববাড়ি এলাকায় বাস চালকের সহকারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতরাতে সোহাগ পরিবহনের ভেতরে ঢুকে চালকের সহকারী মোহাম্মদ সাব্বিরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার রাত 12টার দিকে সোহাগ পরিবহনের বাসটি ঢাকা থেকে খুলনায় যায়। শুক্রবার সকালে বাসটির আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকায় হেলপার সাব্বির বাসের মধ্যেই থেকে যান। গতরাতে দুর্বৃত্তরা বাসের ভেতরে ঢুকে তাকে হত্যা করে। সকালে বাসের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মাথা, ঘাড় ও হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে। রংপুরে এক গৃহবধূকে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এলাকার বখাটে মোর্শেদুল ইসলামের বিরুদ্ধে। বুধবার রাতে মহানগরী হারাগাছে এই ঘটনা ঘটে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মোর্শেদুল ইসলামের বাবাকে আটক করেছে পুলিশ। নির্যাতিতার স্বজনরা জানায় ধর্ষণের শিকার ওই গৃহবধূকে প্রায়ই উত্ত্যক্ত করত মোর্শেদুল। বুধবার রাত 3টার দিকে এক প্রতিবেশী মারা যাওয়ায় বাড়ির সবাই তাকে দেখতে যান। এ সময় গৃহবধূর স্বামী নাইট গার্ডের ডিউটিতে থাকায় মোর্শেদুল ছুরি, ব্লেডের ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে। এই ঘটনায় 3 জনের নাম উল্লেখ করে মামলা করেছেন নির্যাতিতার স্বামী। অভিযোগ আসছে যে সে একাই ঘরে ছিল, তার হাজব্যান্ড বাইরে ছিল কর্মক্ষেত্রে। সেই সুযোগে অভিযুক্ত তাকে রেপ করেছে। সে আমাদের কাছে যে অভিযোগটা দিয়েছে, আমরা অভিযোগ পাওয়ার সাথে সাথে এটা মামলা রেকর্ড করেছি। পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসন 65,000-এর মতো, আর এবার জিপিএ 5 পেয়েছে এর দ্বিগুণেরও বেশি শিক্ষার্থী। এত বিপুল শিক্ষার্থীর ভর্তি পরীক্ষা নেওয়ার ক্ষমতাই এসব বিশ্ববিদ্যালয়ে নেই। তাই ভর্তির আবেদনে এখনও জিপিএ নির্ধারণ করা যায়নি। করোনার কারণে বাতিল হয় 2020 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এতে ফল দেয়া হয় জেএসসি ও এসএসসির নম্বরের ওপর ভিত্তি করে। এবার পাশ করেছে শতভাগ শিক্ষার্থী। জিপিএ 5 পেয়েছে 1,61,807 জন। এত শিক্ষার্থী এর আগে কখনো জিপিএ 5 পায়নি। আর ভর্তি পরীক্ষা নিয়েও দেখা দিয়েছে উদ্বেগ। এজন্য আমরা দুশ্চিন্তা আছি যে কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে হয়তো চান্স পাবো কিনা। আমরা দাবি জানাচ্ছি যাতে এর পয়েন্টটা একটু কমানো হোক। ইউজিসির তথ্য বলছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসন 65,000-এর মতো। ভর্তির মূল প্রতিযোগিতাও হয় এখানেই। তবে এবার জিপিএ 5ই এ আসনের দ্বিগুণেরও বেশি। পাশাপাশি বেশিরভাগ বিশ্ববিদ্যালয়েরই এত বিপুল শিক্ষার্থীর পরীক্ষা নেয়ার সক্ষমতা নেই। তাই আবেদনের যোগ্যতা নির্ধারণ নিয়ে দেখা দিয়েছে জটিলতা। আমরা জানতে পেরেছি যে তাদের প্রস্তুতি মোটামুটি একটা সন্তোষজনক পর্যায়ে রয়েছে। তাদের বিভিন্ন কমিটি ফরমেশন হয়েছে। 29টি বিশ্ববিদ্যালয়ে আবার ভর্তি পরীক্ষা নিচ্ছে গুচ্ছ পদ্ধতিতে। 3 গুচ্ছে হবে এই পরীক্ষা। এই মুহূর্তে সিজিপিএ একটা নির্দিষ্ট পরিমাণ না থাকলে বা থাকলে পরীক্ষা দিতে পারে যে প্রচারণা চলছে, এটা সঠিক না। আমরা চেষ্টা করব ম্যাক্সিমাম ছাত্র যাতে পরীক্ষা দিতে পারে একযোগে। শিক্ষা মন্ত্রণালয় বলছে সক্ষমতা অনুযায়ী ভর্তি পরীক্ষা নেবে বিশ্ববিদ্যালয়গুলো। তবে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী যেন অংশ নিতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। কতটুকু জিপিএ, কোন জিপিএ পর্যন্ত নিলে সেটিও আমরা বজায় রাখতে পারবো। একই সঙ্গে আমাদের শিক্ষার্থীদেরও যে সুযোগটুকু পাওয়া উচিত সেটিও যেন তারা পান, সেই দিকটিও আমাদের দেখতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরেই ভর্তি কার্যক্রম শুরু করবে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা পরিস্থিতিতে এবার জমে ওঠেনি পয়লা ফাল্গুন, ভালোবাসা দিবস ও 21 ফেব্রুয়ারি ঘিরে কেনাকাটা। গেল বছর এই 3 আয়োজন ঘিরে 3,000 কোটি টাকার ব্যবসা হলেও করোনার ধাক্কা এবার তা 40 ভাগে নেমে আসার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। বিক্রি বাড়াতে তাই দিচ্ছেন নানা ধরনের আকর্ষণীয় অফার। উৎসব কেন্দ্রিক বিভিন্ন পণ্য বিক্রি না হলে লোকসানে পড়তে হবে বলেও মনে করছেন তারা। পয়লা ফাল্গুন, ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আয়োজন ঘিরে বিশেষ পোশাক, গয়না ও ফুলের চাহিদা থাকে প্রতি বছর ফেব্রুয়ারির শুরু থেকেই। ক্রেতাদের চাহিদা মাথায় রেখে উৎসব কেন্দ্রিক বিভিন্ন পণ্যের সমারোহ নিয়ে হাজির হন বিক্রেতারাও। এ বছরও এই 3 আয়োজন ঘিরে নতুন নকশার পোশাক মিলছে সব দোকানেই। দেয়া হচ্ছে নানা রকমের অফার, তারপরও পর্যাপ্ত সাড়া নেই ক্রেতাদের। একটা সময় ছিল যখন ভালো লাগলে কিনে ফেলতাম যদি আমার কাছে টাকা থাকে, আর এখন মনে হয় আমার কি এটা দরকার, এই প্রশ্নটা গত 1 বছর আগে আসতো না। আমি নিজের জন্য কিনবো, আমার ফ্যামিলির জন্য নেব, বাচ্চার জন্য নেব, দেখতেছি। দামটা দেখছি, তারপর কালার কম্বিনেশনটা দেখছি। খুবই কম আসা হয় আর কি, কারণ সবাইকে তো আপনার জীবনে চিন্তা করতে হয়, তারপরে তো মার্কেট।
বিক্রেতারা বলছেন গেল বছর এই সময়ে মার্কেটগুলোতে উপচে পড়া ভিড় থাকলেও এবার অনেকটাই ফাঁকা। করোনার কারণে তাই পণ্য সরবরাহ কিছুটা কম বলেও জানান বিক্রেতারা। প্রত্যেকটা সিজনে আমরা স্পেশাল কিছু প্রোডাক্ট তৈরি করি, ঠিক আছে। এবার এক বছর ধরেই খুব খারাপ অবস্থা, ঠিক আছে। আমরা শঙ্কায় ছিলাম যে ফাল্গুনেও আমরা হয়তো লোকজন পাবো না, কিছু কাস্টমার পাচ্ছি। এই সময়টা ধুম থাকে, কিন্তু এখন যেহেতু আমাদের একটা সময় দীর্ঘই করেছি আমরা, তো দেখা যায় এখন একটু আমরা আশাবাদী আছি। বাংলাদেশ দোকান মালিক সমিতি বলছে প্রতি বছর ফেব্রুয়ারিতে এই 3 আয়োজনে 2.5 থেকে 3 হাজার কোটি টাকার পণ্য কেনাবেচা করেন ব্যবসায়ীরা। তবে করোনার কারণে এবছর তা অর্ধেকেরও কমে নেমে এসেছে। আমরা যদি করোনাকে জয় করতে পারি তাহলে আগামী বছর আমরা আসলে উৎসবের যে অর্থনীতিটা, উৎসবে আমাদের যে ব্যবসা বেচা বিক্রি, সেটা হয়তোবা আমরা আমাদের আশানুরূপ জায়গায় পৌঁছবে। কিন্তু এখন কিন্তু আসলে আমাদের খুবই খারাপ অবস্থা। বিক্রি কম হলেও দীর্ঘদিন পর মানুষ মার্কেটে আসতে থাকায় স্বস্তিতে ব্যবসায়ীরা। পরিস্থিতি স্বাভাবিক হলে সামনের ঈদে পুরোদমে ব্যবসা হবে বলেও আশা করছেন তারা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পোশাক খাতে করোনা সংকটের সাথে নতুন যোগ হয়েছে সুতার বাড়তি দাম। গত 3 মাসে প্রতি কেজি সুতায় দাম বেড়েছে প্রায় $1। গার্মেন্টস মালিকরা বলছে এতে রপ্তানি আদেশে ফেরত দিতে বাধ্য হচ্ছেন তারা। আন্তর্জাতিক বাজারে তুলার দাম বাড়ায় সুতার দাম বেড়েছে বলে জানান টেক্সটাইল মিল মালিকরা। করোনায় ক্রয় আদেশ বাতিল ও কারখানা বন্ধ থাকায় গত বছর এপ্রিলে পোশাক রপ্তানিতে ধস নামে। ওই মাসে মাত্র $37 কোটি পোশাক রপ্তানি হয়। গত অর্থবছরে পোশাক রপ্তানি কমে 18%। এবার ঘুরে দাঁড়াতে শুরু করেছে পোশাক রপ্তানি। প্রথম 5 মাসে $1289 কোটি পোশাক রপ্তানি হয়েছে। কিন্তু সুতার দাম বাড়ায় আবারও বিপাকে পড়েছেন পোশাক ব্যবসায়ীরা। গত নভেম্বরে প্রতি কেজি 30 কাউন্ট সুতা $2.70 থেকে 80 সেন্টস হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে $3.65 থেকে 70 সেন্টসে। সুতার দাম বাড়লেও ক্রেতারা দাম না বাড়ায় ক্রয় আদেশ ফেরত দিতে হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। আমাদের গার্মেন্টসের যে বায়াররা, তারা তো গার্মেন্টস বিক্রি করতে পারছে না, তারা তো আমাদের কাছ থেকে আরও বেটার প্রাইসে চাচ্ছে। সেখানে আমাদেরকে যেখানে অর্ডার নিয়ে মোটামুটি সারভাইভ করে সামহাও ম্যানেজ করে আমাদেরকে প্রসিড করা দরকার, সেখানে আমরা কষ্ট করে সব গার্মেন্ট ফ্যাক্টরিগুলো অর্ডার নেওয়ার পরে আপনার এখানে ইয়ার্ন প্রাইস এবং ফ্যাব্রিক প্রাইস বাড়া শুরু করে দিল। দ্য মিলস অ্যান্ড দ্য ইয়ার্ন মিলস দেমসেলভস, এটা আপনার আর্টিফিশিয়ালি ড্রিভেন। এদিকে মিল মালিকরা জানান গত আগস্টে প্রতি কেজি তুলা $1.60 থেকে 65 সেন্টস হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে $2.10। তুলার দাম ও সুতার চাহিদা বাড়ার কারণে দামও বেড়েছে। টেক্সটাইলের মার্কেটটা হলো ক্রেতা, এটা ক্রেতার মার্কেট। বাংলাদেশটা ক্রেতার মার্কেট, বিক্রেতার মার্কেট না। ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের কারণে কিন্তু প্রাইসটা বাড়ছে। আপনি জানেন আন্তর্জাতিক বাজারে এই বছর তুলার দামটা কিন্তু অনেক ভোলাটাইল, মানে এটা খুবভাবে মানে একটা চলছে, বাজারটা খুব উত্তাল চলছে। এবং বিশ্ব ইকোনমিতে তুলার বাজার বেড়ে দেওয়ার কারণে সুতার দাম বাড়ছে, আর তাছাড়া চাহিদাও বাড়ছে। তুলার মৌসুম শুরু হয় সেপ্টেম্বরে। তার আগে তুলা ও সুতার দাম কমার সম্ভাবনা কম বলে জানান বিটিএমএ সভাপতি সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারত থেকে চাল আমদানির পর 1 মাস পেরোলেও কমেনি চালের দাম, বরং গত সপ্তাহের তুলনায় কেজি প্রতি দাম বেড়েছে 2 থেকে 3 টাকা পর্যন্ত। গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত থাকলেও বেড়েছে সব ধরনের মুরগির দাম। তবে দাম কম থাকায় স্বস্তি আছে সবজির বাজারে। চলতি বছরের জানুয়ারিতে ভারত থেকে চাল আমদানি শুরু করা হলেও কমেনি দাম, উল্টো কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা। মিনিকেট চাল 2 টাকা বেড়ে 62 টাকা, নাজির শাল 3 টাকা বেড়ে 74 টাকা, আটাশ 3 টাকা বেড়ে 52 টাকা এবং স্বর্ণা 3 টাকা বেড়ে 49 টাকায় বিক্রি হচ্ছে। যদি আদার অন্য পার্সেন্ট কেউ আনতো, এলসি করতো, তাহলে হয়তো একটা কম্পিটিশন আসতে পারতো। এখন যেহেতু মিলেটদের মাধ্যমে আসে, তাহলে তো আর বাজার কমার আশা আমরা মোটা করতে পারি না। চাউলের দামটা যদি একটু সাশ্রয় হয়, তাহলে পরে মোটামুটি সবাই চলাফেরা করে খাইতে পারে। গরুর মাংস 580 এবং খাসির মাংস 900 টাকায় বিক্রি হচ্ছে গত সপ্তাহের মতোই। তবে অস্বাভাবিক হারে বেড়েছে সব ধরনের মুরগির দাম। দেশি মুরগি 30 টাকা বেড়ে 380, সোনালী 40 টাকা বেড়ে 280 এবং ব্রয়লার 10 টাকা বেড়ে 140 টাকায় বিক্রি হচ্ছে। দেশি মুরগি 380 টাকা কেজি বেচতেছি, 30 টাকা কেজিতে বাড়ছে। সোনালী মুরগি 260 টাকা কেজি বেচতেছি, কেজিতে 30 টাকা বাড়ছে।
আগের থেকে মনে করেন 40 থেকে 50 বাড়তিটা কিনতে হয়, আর দেশিগুলো তো আরো বেশি। কমেছে সবজির দাম, তবে লেবু, করলা, উস্তা গড়ে বেড়েছে 30 থেকে 50 টাকা পর্যন্ত। বাকি সব সবজি বিক্রি হচ্ছে আগের দামে। এগুলো সিজন, এগুলোর দাম কম, আর যেগুলো সিজন নাই ওগুলোর দাম বাড়ছে, আর যেগুলো নতুন আইটেম বাড়িতেছে ওগুলোর দাম বাড়তি। বাজারে যারা করতেছে, দোকানদাররা আছে, তারা ইচ্ছা মতো সবকিছু বাড়াচ্ছে, কমাচ্ছে, কিন্তু সরকারের মনিটরিংটা আমার কাছে মনে হচ্ছে এ যাবৎকালে খুবই কম। চাষের মাছ 200 থেকে 350 টাকা কেজিতে বিক্রি হলেও দেশি মাছের দাম বেড়েছে প্রকারভেদে 50 থেকে 100 টাকা পর্যন্ত। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আল জাজিরার প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন প্রতিবেদন প্রচারের প্রতিবাদে মানববন্ধন ও মিছিল হয়েছে রাজধানী মোহাম্মদপুরে। মোহাম্মদপুরের নবোদয় সংঘসহ বিভিন্ন সংগঠনের আয়োজনে হয় এই কর্মসূচি। শুক্রবার বিকেলে মোহাম্মদপুরের নানক চত্বরে সংঘের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এ সময় আল জাজিরাকে বয়কটের আহ্বান জানানো হয়। আল জাজিরার প্রতিবেদনটি উদ্দেশ্য প্রণোদিত বলেও অভিযোগ করা হয় মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশে। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা 23,80,000 ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা 10,83,00,000-এর বেশি। রাশিয়ায় নতুন করে 5 শতাধিকের মৃত্যু হয়েছে, নতুন রোগী শনাক্ত 15,000-এর বেশি। যুক্তরাষ্ট্রের একের পর এক রাজ্যে দেখা দিচ্ছে টিকা সংকট, তবে খুব শিগগিরই টিকার সরবরাহ বাড়ানোর আশ্বাস দিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাজ্যে সোমবার থেকে জারি হচ্ছে নতুন বিধিনিষেধ। এতে তথ্য গোপন করে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকা দেশ থেকে যুক্তরাজ্যে প্রবেশ করলে 10 বছরের সাজার বিধান রাখা হয়েছে। অ্যামাজনে শনাক্ত হওয়া করোনা ভাইরাসের নতুন ধরন আগের ধরনের তুলনায় 3 গুণ বেশি সংক্রামক বলে সতর্ক করেছে ব্রাজিল। সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ বন্ধের আহ্বান জানিয়েছেন মিয়ানমারের সেনাপ্রধান। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই আহ্বান জানান তিনি। করোনা সংক্রমণ রোধে এই আহ্বান জানান সেনাপ্রধান। এদিকে মার্কিন অবরোধ নয়, মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে আরও কঠোর আন্তর্জাতিক চাপের দাবি সূচির সমর্থকদের। সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে এবং সূচির মুক্তির দাবিতে মিয়ানমারে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন গণতন্ত্রপন্থীরা। শুক্রবার দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে কঠোর আন্তর্জাতিক পদক্ষেপের দাবি জানান তারা। তাদের অভিযোগ, কেবল মার্কিন নিষেধাজ্ঞা যথার্থ নয়। এদিকে সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ বন্ধের আহ্বান জানিয়েছেন মিয়ানমারের সেনাপ্রধান। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জেনারেল মিং অং হ্লাইন বলেন, করোনা সংক্রমণ রোধে এ ধরনের জনসমাগম বন্ধ হওয়া প্রয়োজন। চলমান পরিস্থিতির মধ্যে 23,000-এর বেশি কয়েদিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেনাবাহিনী। দেশে শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ফেরানোর প্রচেষ্টায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান সেনাপ্রধান। মুক্তি পাওয়া কয়েদিদের মধ্যে 23,314 জন মিয়ানমারের এবং 55 জন বিদেশি নাগরিক। বুধবার এক নির্বাহী আদেশে মিয়ানমার সেনাবাহিনীর ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে বাইডেন প্রশাসন। সেনা অভ্যুত্থানের ঘটনায় কঠোর পদক্ষেপের পরিকল্পনা করছে যুক্তরাজ্য। এই ইস্যুতে পরবর্তী পদক্ষেপ নির্ধারণে জোটভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এদিকে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে নতুন পদক্ষেপ নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। সেনাবাহিনীর অফিসিয়াল পেজ থেকে দেয়া সব ধরনের তথ্য উপাত্ত সরবরাহ কমানোর ঘোষণা দেয়া হয়েছে। সেনা অভ্যুত্থানের পর মিথ্যা তথ্য সরবরাহ বন্ধে এ পদক্ষেপ, বলছে ফেসবুক কর্তৃপক্ষ। তবে সামরিক বাহিনীর পেজ নিষিদ্ধ না হলেও গ্রাহক সংখ্যা কমানো হচ্ছে। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চীনে বিবিসি ওয়ার্ল্ড নিউজের সম্প্রচার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। চীনের সম্প্রচার নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার এই ঘোষণা দেওয়া হয়। বিবিসির প্রতিবেদনে বলা হয়, চীনে শুধু আন্তর্জাতিক হোটেল ও কিছু কূটনৈতিক এলাকায় বিবিসি সম্প্রচারিত হতো, তবে চীনের সাধারণ মানুষ বিবিসি দেখতে পান না। বেশ কিছুদিন থেকে করোনা ভাইরাস ও উইঘুর ইস্যুতে বিবিসির প্রতিবেদনের সমালোচনা করছে চীন। দেশটি বলছে, বিবিসির খবরের সত্যতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে এবং চীনের জাতীয় স্বার্থের জন্য তা ক্ষতিকর। এদিকে বিবিসি বলছে, তারা চীনের এই সিদ্ধান্তে হতাশ। যুক্তরাজ্যে চীনা গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের লাইসেন্স বাতিলের 1 সপ্তাহের মাথায় চীনের পক্ষ থেকে বিবিসির ওপর নিষেধাজ্ঞা জারি করা হলো। ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষে ফলোঅনের সংখ্যায় বাংলাদেশ হতাশাজনক ব্যাটিংয়ে চরম বিপর্যয় দল, এখনও পিছিয়ে 304 রানে। প্রথম ইনিংসে উইন্ডিজের 409 রানের জবাবে টাইগারদের সংগ্রহ 4 উইকেটে 105 রান।
ওয়ানডে কেন, টি-20তেও এমন বলে খোঁচা দেওয়ার নজির খুব কমই পাওয়া যাবে। সেখানে চাপে পড়ে টেস্টে এমন আউটের ব্যাখ্যা কি আছে শান্তর কাছে? সৌম্যের আউটে প্রশ্ন থেকে যায়। টেম্পারম্যান, শর্ট সিলেকশন আর ফুটওয়ার্কের দুর্বলতা স্পষ্ট। দৃশ্যমান কাঠগড়ায় ব্যাটসম্যান থাকলেও আসল দুর্বলতা ম্যানেজমেন্টের ভাবনায়। দেয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থায় তামিম মুমিনুলের অভিজ্ঞতায় আসলো 58 রান। মুমিনুল ফিরলেন 21 রানে। সঙ্গীকে হারিয়ে তামিমেরও যেন ঘরে ফেরার তারা। তার আউটও যথেষ্ট দৃষ্টিকটু। মাথার উপরে 409 রানের পাহাড় নিয়ে দিনের বাকিটা সময় পার করেছেন মুশফিক মিঠুন। ফলোয়ানের সংখ্যা নিয়ে শুরু হবে ঢাকা টেস্টের তৃতীয় দিনের লড়াই। এর আগে উইন্ডিজের ব্যাটিং ছিল আদর্শ টেস্ট উপযোগী। 3 জন সেঞ্চুরির সুযোগ মিস করলেও দলের রানকে নিয়ে গেছেন 400-র উপরে। প্রথম সেশনে বোনারকে 90 রানে ফেরান মিরাজ। জোসেফ উইকেটে এসে ম্যাচের রং বদলে দেন। টাইগারদের এলোমেলো বোলিংকে সমীহ করেননি। ডি সিলভা ছিলেন দৃঢ়তার প্রতীক। 92 রানে আউট হয়ে মিস করেছেন সেঞ্চুরির সুযোগ। 5 ছক্কায় জোসেফ 82-তে থামলে উইন্ডিজ অল আউট হয় 409 রানে। একাদশের একমাত্র পেসার রাহি শেষ পর্যন্ত সেরা বোলার। তার মতো তাইজুলও 4 উইকেট নিলেও রান কম খরচ করেছেন রাহি। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ করব সংবাদ সন্ধ্যা। তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। করোনায় 282 দিনের মধ্যে একদিনে সর্বনিম্ন 5 জনের মৃত্যু। টিকা নিতে বাধা নেই ডায়াবেটিসে আক্রান্তদের। হত্যা চেষ্টা মামলায় জামিন পেলেন শিকদার গ্রুপের এমডি রণহক। বিদেশ থেকে ফেরার পরেই বিমানবন্দরে গ্রেপ্তার করেছিল পুলিশ। মানবতা বিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত এএফএম ফয়জুল্লাহ গ্রেপ্তার। আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ। এবং মধ্যরাতে শেষ হচ্ছে 4র্থ ধাপের পৌরসভা নির্বাচনের প্রচার। শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এই ছিল সংবাদ সন্ধ্যার আজকের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।